কাজী জিয়াজুল হক, আমরা একটা নির্বাচনের দিন নির্বাচনের দায়িত্ব পালনকারী কর্মকর্তা যারা ছিলেন তাদের উপরে একটা হামলা এবং সেই হামলায় ৭ জন মারা গিয়েছে। ফলে এইটি যেমন একটা বড় ঘটনা, কারণ বাংলাদেশের যদি প্রধান নির্বাচন কমিশনের বক্তব্য আমরা দেখেছি গতকাল, তিনি বলেছেন যে এটা নির্বাচনী কর্মকাণ্ডের সবচেয়ে বড় আঘাত। কিন্তু আমরা জানি যে পাহাড়ে একটা ধারাবাহিকভাবে অস্থিরতা অনেক দিন থেকেই চলে আসছিল। ফলে এইটিকে বিচ্ছিন্ন ঘটনা বলা হলেও নির্বাচনের জন্য বিচ্ছিন্ন হয়তো আমরা মেনে নিতে পারি, কিন্তু সামগ্রিকভাবে এটাকে আর বিচ্ছিন্ন হিসেবে মেনে যাওয়া যায় কিনা? হ্যাঁ, ঠিকই বলেছেন। তা আমি প্রথমে যেটা বলতে চাই সেটি হচ্ছে যে গত সোমবারে নির্বাচনকালীন নির্বাচনের দায়িত্বটা পবিত্র দায়িত্ব। এই দায়িত্ব পালন শেষে সেই নির্বাচনের কর্মকর্তা একজন অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার এবং যারা নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে ছিল সেই সমস্ত আনসার বাহিনীর সদস্যরা, যে ৭ জন নিহত হলো, এটা একটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা দুর্বৃত্তদের হাতে। খুবই দুঃখজনক এবং আমরা এই জন্য যারা এই ঘটনাটা ঘটেছে তাদের জন্য আমরা চরম নিন্দা জ্ঞাপন করছি এবং যারা নিহত হয়েছেন তাদের সংশ্লিষ্ট পরিবারের জন্য আত্মার জন্য শান্তি কামনা করছি এবং যারা আহত হয়েছেন আশা করব যে তারাও যেন দ্রুত সময়ের ভিতরে আরোগ্য লাভ করে। আমরা, আপনি যে প্রশ্নটি বলেছেন যে নির্বাচনের দিনে এই ঘটনাটি ঘটেছে, প্রধান নির্বাচন কমিশন বলেছেন এটা বিচ্ছিন্ন ঘটনা। আসলে পাহাড়ে আমরা অনেক দিন থেকে লক্ষ্য করেছি যে পাহাড়ে একটা অস্থির পরিবেশ বিরাজ করছে। এর পিছনে তো বিভিন্ন কারণ আছে। তো আমার কাছে যেটা সবচেয়ে আশ্চর্যজনক মনে হচ্ছে এবং যে বিষয়টাকে খতিয়ে দেখার দরকার আছে বলে আমরা মনে করি যে নির্বাচনের দিনে এই ঘটনাটা ঘটলো কেন। পাহাড়ে দুটো জেনারেল সাহেব আছেন, উনি যেহেতু আর্মিতে ছিলেন উনি বিষয়গুলো জানেন। সঞ্জীব ধরং তার এদের নিয়ে কাজ করেন, তিনি আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক, তারা বলবেন। তা আমার কাছে যেটি মনে হয়েছে যে এই ওখানে যে বিদ্যমান দলগুলো আছে, আঞ্চলিক দলগুলো আছে, এই দলগুলোর ভিতরে দীর্ঘদিন থেকে একটা বিরোধ, প্রত্যেকের ভিতরে আমরা লক্ষ্য করেছি একটা আধিপত্য বিস্তারের প্রচেষ্টা। তো সেইটাই হবে বলে অনেকেই ধারণা করছে। আবার এটাও সাথে সাথে বলা যায় না, আমরা জানি না যে এটা কেন নির্বাচনের দিনে ঘটলো। নির্বাচনক যারা দায়িত্বে ছিলেন তারা কি অপরাধ করেছে, তাদের কেন টার্গেট করা হলো, এই যে বিষয়গুলো, এটাও আমার মনে একটু খতিয়ে দেখার প্রয়োজন আছে। তা যাই হোক, আমি মনে করব, আশা করি যে যারাই এই অপরাধটা ঘটাক না কেন, এমনি ইতিপূর্বে পাহাড়ে দেখেন গত 2 বছর প্রায় 200-র মতো মানুষ নিহত হয়েছে। সো পাহাড়ে সেই দীর্ঘদিন থেকে চলে আসছে একটা শান্তি চুক্তি হলো, সেটা বাস্তবায়নের অনেকটা অগ্রগতি হয়েছে, কিছু কিছু বাকি আছে, আমরা সবসময় বলে আসছি সেগুলোও বাস্তবায়ন করতে হবে। কিন্তু এখানে যে বিষয়টা মনে হচ্ছে আমার কাছে, যেটা মনে হয়েছে অ্যাপারেন্টলি, এটা কিন্তু ওইটার চেয়ে আমার কাছে বেশি মনে হয়েছে তাদের নিজেদের ভিতরে যে অন্তর্দ্বন্দ্ব, নিজেদের ভিতরে যে আধিপত্য বিস্তারের যে একটা প্রচেষ্টা এবং নিজেদেরকে যে শত্রুতাগুলো আছে এই শত্রুতার একটা প্রতিশোধ নেওয়া, এই সব কিছু মিলিয়ে যেন আমার কাছে মনে হচ্ছে। তবে এই কথাকে অস্বীকার করা যায় না, অন্য কোনো কিছুর ভিতরে আছে কিনা সেটাও খতিয়ে দেখা প্রয়োজন। এখানে আসলেই মানে জিনিসটা যেহেতু অনেক দিন যাবতই হচ্ছে, এটা মানে আরও গুরুত্ব দিয়ে জি। খুঁজে বের করা অবশ্যই প্রয়োজন। মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার, আপনার কাছে একটু জানতে চাই যে পাহাড়ের পরিস্থিতিটা অনেক দিন যাবতই আমরা দেখছি যে একটা সময়ে বেশ ভালো পরিস্থিতি দেখেছি, আবার গত 2 বছরে স্যারই যেটা বলছিলেন যে গত 2 বছরে সরাসরি প্রতিপক্ষকে হামলার ঘটনা অনেক বেড়ে গেছে। কিন্তু এই হামলাগুলির একটা বিষয় আমরা বুঝতে পারি না, সেটা হচ্ছে এগুলির কোনো তদন্ত, বিচার, সেইটার ব্যাপারে অগ্রগতি আমরা খুব দেখি না। ফলে এই ধরনের, কারণ একটা নির্বাচন কর্মকর্তা উপরে যখন আঘাত আসে তখন তো এটা রাষ্ট্রের উপরই আঘাত। ফলে এখানে তো রাষ্ট্রের দায়িত্ব আছে যে কোনো জায়গায় তার নিজের যে প্রতিষ্ঠানগুলোকে সেগুলোকে নিরাপত্তা দেয়া। ফলে এই ক্ষেত্রে আসলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কিভাবে কাজ করতে পারে, কারণ যেই ধরনের অস্ত্র ব্যবহার করা হচ্ছে সেইগুলিও তো আমার মনে হয় যে একটা নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখা যায়। না, আপনি সঠিকই বলেছেন। দেখেন, এই যে আক্রমণটি ঘটেছে, আপনি যে দৃষ্টিকোণ থেকেই বিচার বিশ্লেষণ করেন, অবশ্যই বলতে হবে এটা রাষ্ট্রের নিরাপত্তা, জনগণের নিরাপত্তার জন্য একটি হুমকি এবং মানুষের উদ্বেগের জায়গা। তবে
আপনি যেটা শুরুতে বলেছেন, আমাদের প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বলেছেন যে নির্বাচন কেন্দ্রিক হলে হয়তো বিচ্ছিন্ন ঘটনা বলা যেতে পারে, বাট আমি একেবারেই মানে বলতে চাই যে এটি পাহাড়ের যে অস্থিরতা এবং সংঘাত, সংঘর্ষ, সহিংসতা আমরা বিগত কয়েক বছর ধরে, বিশেষ করে 2-3 বছরে খুব বেশি বৃদ্ধি পেয়েছে, তার সাথে এটাকে একেবারে কোনোভাবেই বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নেই, একেবারে ওতপ্রোতভাবে জড়িত। সেখানে যে বিষয়গুলো লক্ষ্য করা দরকার সেটি হলো যে পাহাড়ে সশস্ত্র যে গ্রুপগুলো আছে সেটি প্রধানত 4টি গ্রুপ। একটা হলো জনসংহতি সমিতির 2টা গ্রুপ, একটা হলো শান্তুল লারমা যেটা নেতৃত্ব দেন আমরা দেখি, আর একটা হলো যে বোধহয় 2010 সালে বোধহয় আরেকটি গ্রুপের সৃষ্টি হয়েছে MN লারমা গ্রুপ বলে, আর একটা হলো শান্তি চুক্তির বিরোধী বলে UPDF। তারা যখন আত্মপ্রকাশ করলো, এটি আপনি দেখবেন 2017 সালে এসে তারা আরেকটি বিদ্রোহী গ্রুপ সৃষ্টি হয়েছে। আপনি দেখবেন যে বিগত সময় যে ঘটনাগুলি ঘটেছে, প্রধানত দেখবেন যে পরবর্তীতে আমরা যে খবর পেয়েছি আহত, নিহত ইত্যাদি যারা হয়েছেন তাদের পরিচয় দিয়ে বিচারে বিশ্লেষণ করলে দেখা যাবে যে এই 4টি গোষ্ঠীর মধ্যেই কিন্তু হতাহতের ঘটনা ঘটছে। তারা নিজেরা যারা এটা নেতৃত্ব দিচ্ছেন বা বিভিন্ন পর্যায়ের নেতৃত্বে আছে তারা আহত নিহত হচ্ছেন, অথবা এদের সমর্থক কোনো গোষ্ঠী আহত নিহত হচ্ছেন। সেখানে যেভাবে আমরা দেখি, মানুষ অনেক সময় মূল্যায়ন করেন যে শান্তি চুক্তি হলো, শান্তি চুক্তির একটা বড় একটা জায়গা, অনেক দূর এগিয়েছে শান্তি চুক্তির বাস্তবায়ন, একটি বড় জায়গা ভূমি বিষয়ক যে জায়গাটি, এটার নিষ্পত্তিটা এখনো হয়নি। কিন্তু আপনি যদি লক্ষ্য করে দেখেন, এই যে 2-2.5 বছর যে ঘটনা ঘটেছে ভূমি নিয়ে সংক্রান্ত নিয়ে কিন্তু কোনো যে এই ভূমি বিরোধ নিয়ে সংঘর্ষ হয়েছে, সেখানে 5 জন লোক মারা গেছে, এটা কিন্তু একটি ঘটনা নেই, সবগুলি টার্গেটেড কিলিং। হ্যাঁ, তার অর্থটা হলো যেটি চেয়ারম্যান মহোদয় বলছিলেন, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মহোদয়, যে এইখানে একেবারে আমরাও কিন্তু এই অঞ্চলে ছিলাম এক সময়, যদিও সেটা শান্তি চুক্তির আগে, এবং এইখানে এই যে গতদিন যে এই নির্বাচনের দিন যে ঘটনাটা ঘটল, ওই এলাকায় পাশে একটা ক্যাম্প আছে, মাসালং ক্যাম্প, একেবারে কাছে, ওই যেটা দিঘিনালা থেকে আপনার ওই যে সাজেকে যেতে মাঝখানে পড়ে। তো ওই সাজেকটা হলো আপনার রাঙ্গামাটির জেলার মধ্যে পড়েছে, কিন্তু যোগাযোগের দিক থেকে কিন্তু এটা খাগড়াছড়ির সাথে বেশি সহজ। কিন্তু যা হোক, সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়, ওখানে আমরা যাচ্ছি না। কিন্তু এখানে আমরা যখন ছিলাম 1988 সালে, তখন কিন্তু এই যোগাযোগ ব্যবস্থা তো ভালো ছিল না। তো যা হোক, যেটি আমি বলছিলাম, সেখানে যদি যাই, যে আমরা ওই যে বিগত দিনের যে ঘটনাবলী দেখেছি তার সাথে বিচার বিশ্লেষণ করে আমরা মোটামুটি প্রায় মানুষ একমত যে এখানে বড় ধরনের একটা এই গোষ্ঠীগুলোর নিজস্ব ভিতরে স্বার্থের সংঘাত, সেই স্বার্থের পিছনে হলো টাকা, চাঁদাবাজি, শত শত কোটি চাঁদাবাজি হয় বছরে। এখানে কত ধরনের যে চাঁদাবাজি হয় সেটা যেমন আমরা ওই সময়ও দেখেছি, শান্তি চুক্তির আগেও কিন্তু দেখেছি এক ধরনের চাঁদাবাজি। এখন তো আপনার এই চাঁদাবাজির যে জায়গাগুলোর বিস্তৃতি ঘটেছে, ব্যবসা বাণিজ্য, লোকজন, ট্যুরিজম, অবকাঠামো উন্নয়ন কর্মকাণ্ড চলছে, শত শত কোটি টাকার উন্নয়ন কর্মকাণ্ড চলছে, সেখানে কন্ট্রাক্টররা যাচ্ছেন, ট্যুরিজম যাচ্ছেন, ব্যবসা বাণিজ্য বহু বিস্তৃতি ঘটেছে। সুতরাং চাঁদা নেওয়ার যে জায়গাগুলোর অনেক বিস্তার ঘটেছে, সুতরাং চাঁদার অ্যামাউন্টও বেড়ে গেছে। সুতরাং এইখানে এই যে 4টি গোষ্ঠী, তারা প্রধানত তাদের এই চাঁদা আদায়ের আধিপত্যটা ধরে রাখার জন্য বা রক্ষা করার জন্য তারা পরস্পরের বিরুদ্ধে লেগে যাচ্ছে। আপনি যদি পার্টিকুলারলি সেদিনই ঘটনাটি দেখেন, আমরা যেটা তথ্যপত্র পেয়েছি, সরকারের দায়িত্বশীল কোনো পক্ষ থেকে আমরা কোনো বক্তব্য পাইনি যে কেন এই ঘটনা ঘটলো বা এর পিছনে কী কারণ থাকতে পারে। বাট সেটা সরকার বলবেন, সরকার তদন্ত করবেন। কিন্তু নাগরিক সমাজ, আমরা সাংবাদিক, আপনারা যারা আছেন, তাদের তো একটা আমরা দেখছি হোয়াট ইজ হ্যাপেনিং, হয়তো সেটার আইনি মূল্য না থাকতে পারে, বাট আমাদের দেখার তো মূল্যহীন হয়ে যায় না। আমার সাধারণ সমাজ, সাংবাদিকরা দেখ, সেটা কি মূল্যহীন হয়ে যাবে? তদন্ত কী হবে সে আলাদা জিনিস। সেখানে আমরা দেখলাম যে ওই উপজেলায় যে নির্বাচনটি হচ্ছিল, সেখানে 2 জন ক্যান্ডিডেট ছিলেন, সরকারি দল আওয়ামী লীগের নৌকা প্রার্থী কেউ ছিলেন না।
সেখানে ওই আপনার ওই যে সন্টু লার্মার যে প্রার্থী তিনি ছিলেন, উনি কিন্তু সিটিং উপজেলা চেয়ারম্যান, আর বিপরীতে ছিলেন আপনার ওই যে এমএল লার্মার একজন ক্যান্ডিডেট। তো যেখানে তথ্যপত্র আমরা দেখেছি, নির্বাচনের আগেও আমরা খোঁজ খবর নিয়েছি ওখানে। আমি যেহেতু একটা টেলিভিশন চ্যানেলে এখন আছি, আমার সাংবাদিক ওখানে আছে, আমি তার সাথে কথা বলেছি। নির্বাচনের আগের পরিস্থিতি ইত্যাদি আমি যেটা তথ্যপত্র পেয়েছি, তাতে এরকম ধারণা হয়েছিল যে যিনি সিটিং চেয়ারম্যান শান্তনুল লার্মার, উনি ব্যাপকভাবে হেরে যাবেন, এরকম একটা তথ্যপত্র পেয়েছি। আমি সঠিক না আমি কোনো আপনাকে প্রমাণ দেখাতে পারবো না, বাট আমি তথ্য পেয়েছি, সেটা আমাকে বলছি হেরে যাবেন। কারণ ওনার বিরুদ্ধে এরকম চাঁদাবাজি এবং গোষ্ঠীগত স্বার্থ রক্ষার অভিযোগ যথেষ্ট, অনেক বেশি। তারপরে আরেকটি কারণ হেরে যাওয়ার, যে ওখানে এই এমএল লার্মার যে প্রার্থী, তাকে মানে মৌন সমর্থন দিয়েছে আওয়ামী লীগ লোকজন, এটিও আমরা শুনেছি। তাতে দেখা যাচ্ছে তার জিতে যাওয়ার পাল্লাটা অনেক ভারী হয়েছে। আমি আরও যেটা শুনেছি সেটি হলো যে অতীতের আগের বার উনি চেয়ারম্যান ছিল, উপজেলা চেয়ারম্যান, তখন সেটা খুব বিতর্কিত ছিল। হ্যাঁ হ্যাঁ, সেটাও ছিল। যেটা আরও শুনেছি সেটা হলো যে আপনি দেখবেন যে এই উপজেলা নির্বাচন তো ওই দিন অনেকগুলো উপজেলা, 116টি উপজেলা নির্বাচন আমাদের সমতল ভূমিতে নির্বাচন হয়েছে। সাধারণ কারণে আমরা দেখেছি ভোটার উপস্থিতি একটু কম ছিল, অন্য সময় যেটা দেখি একটু থিন ছিল, কিন্তু টেলিভিশন সব চ্যানেলে আমি দেখেছি ওখানে কিন্তু ব্যাপক ভোটার উপস্থিত ছিল, বিশেষ মহিলা, মানে একেবারে ব্যাপকভাবে, সাধারণতভাবে যেটা হয়ে থাকে বাংলাদেশ সবসময় সেরকম হয়েছে। তাতে বোঝা যাচ্ছিল যে নির্বাচনের যে পূর্বাভাস বা লোকজন যেটা ধারণা করছিল, সিটিং এমপি এমএল লার্মার গ্রুপ হেরে যাচ্ছে। আমরা এরকম কিছু তথ্য পেয়েছি যে সে নাকি হুমকি দিয়েছিল যে পরিস্থিতি ভালো হবে না। সে চাচ্ছিল তার ওই এলাকা, তার ওইখানের এলাকার লোক, যে সে এইভাবে নির্বাচন কমিশন বা নির্বাচন কর্মকর্তা যারা আছেন ওখানে লোকাল, তাদেরকে প্রভাব বিস্তার করে মাসেল শক্তি ব্যবহার করে সে তার ফলাফলটা তার পক্ষে নেওয়ার একটা চেষ্টা ছিল তার, ইনডাইরেক্টলি এটা শুনেছি আমি। তার আরেকটা প্রমাণ পাওয়া যায়, সে 10টার সময় সে উইথড্র করেছে, বয়কট করে গেছে। এত ব্যাপক উপস্থিতি যখন ভোটারদের, তখন তো তার ওয়েট করা উচিত ছিল টিল দিস টাইম। ফলে আপনি মনে করছেন যে এইটা আমার কাছে মনে হচ্ছে যে একটা ভিন্ডিকেশন, যে এই নির্বাচনী কর্মকর্তারা এই গ্রুপ যেটি করতে চেয়েছিল সেটি করতে দেননি, বাধা সৃষ্টি করেছেন সঙ্গত কারণে তাদের সেইটাই দায়িত্ব, সেই দায়িত্ব তো তাদের, যে তারা কোনো মতে অনিয়ম করতে। সুতরাং সেই জায়গায় যেহেতু এখানে 4টি গ্রুপ আছে, এখানে অন্য গ্রুপরাও তো হতে পারে, আরেকটা হতে পারে। এখানে বলা হয়েছে ওই এলাকাটা কিন্তু ইউপিডিএফ এর একটু বেশি প্রভাব, এটাও কিন্তু পত্রপত্রিকা আমরা দেখছি এটা ইউপিডিএফ যেটা, যারা নির্বাচনে অংশ নেয়নি, তাদের প্রভাব। এখন তো পাল্টাপাল্টি আছে, এখন এরকম হয় যেরকম একটা ঘটনা ঘটিয়ে দিয়ে তার উপরে দোষটা যাবে, সুতরাং তাকে বেকায়দায় ফেলে, এরকম ঘটনা ঘটতে পারে। এখন আমি তো বলছি যে আপনাকে, কিন্তু আমি কংক্রিট করে তদন্ত রিপোর্ট তো না। জি জি, অবশ্যই আমাদের যেই এখনো পর্যন্ত ধারণা সেটাই বলছি। এবং আমি আরেকটা বলে শেষ করে, নিরাপত্তা দৃষ্টিভঙ্গিতে এই অ্যাটাকটা যখন করা হয়েছে, দেখবেন আমি যেটা খবর পেয়েছি, এই যে রাস্তাটা গেছে আপনার দিঘনালা থেকে আপনার বাঘাইছড়ি পর্যন্ত 9 মাইল, ওখানে পাহাড় আছে, উঁচু পাহাড় আছে, আবার পাহাড়ের নিচে রাস্তার পাশে আপনার ওই জঙ্গল আছে, কিন্তু একটু জায়গা আছে। তো একেবারে ক্লোজ রেঞ্জ থেকে ফায়ার করছে, যার জন্য এত হতাহত। যদি পাহাড়ের উপর থেকে ফায়ারটা করতো তাহলে হয়তো একসঙ্গে এত হতাহত হতো না। আর ওখান থেকে পালিয়ে যাওয়ার বিকল্প রাস্তা আছে, সেটা পালিয়ে চলে গেছে। চমৎকার সিলেকশন আর কি। আর আমরা পাহাড়ে তো দেখেছি, মানে পাহাড়ের পথঘাট, এটা তো নির্দিষ্ট একটা রাস্তা আছে, কিন্তু কোন দিক দিয়ে কোন রাস্তা, যারা এইখানে চলাচল করে অভ্যস্ত ওই এলাকার যারা, তারা কিন্তু খুব ওয়েল কনভার্সেন্ট। কিন্তু যারা আমাদের এখানে দায়িত্ব পালন করতে যায়, দায়িত্ব পালন করতে যায়, তারা তো স্বল্প সময়ের জন্য যায়, কেউ 1 বছর, 2 বছরের জন্য চলে যায়, তারা অত অভ্যস্ত ঘটে না। সুতরাং ওদেরকে তাড়া করে কোথাও গেলেও তাদেরকে ধরা খুব ডিফিকাল্ট ওই ভূমি বিন্যাসের কারণে। সুতরাং সেটা আরেকটি কারণ যে তার একটা সুযোগ তারা নিয়েছে। সুতরাং এটি আমরা বলতে পারি যে এটা ওই যে ঘটনা, সুতরাং এটা ওই পাহাড়ির যে ঘটনা বৃত্তান্ত 2 বছর ধরে, তার সাথে এটা সরাসরি সম্পৃক্ত। সঞ্জীব দা, আপনার কাছে আসবো যে একটা বিষয় হচ্ছে যে ধারাবাহিকভাবে এই পরিস্থিতিটা আছে, এবং সেখানে আমরা যেমন এই কথাটা অনেক দিনই বলা হচ্ছে যে অনেকগুলি বিবদমান পক্ষ আছে, ফলে তাদের মধ্যে মারামারি, এখানে যেন প্রশাসনের কিছু করার নাই, করার দরকারও নাই, এরকম একটা ব্যাপার, এটা ওদের ঝামেলা ওরা মিটাক টাইপের একটা ভাইব পাওয়া যায়। কিন্তু এই পরিস্থিতিতে আমরা যেটা নিয়ে আরও বেশি উদ্বিগ্ন, যে সাধারণ মানুষ এমনকি হত্যাকাণ্ডের পরে
পরিবারের লোকজনরাও পর্যন্ত মানে অনেক বেশি ভয়ের কথা বলছে। আমরা সাংবাদিকরা যখন ইন্টারভিউ করি এমনকি অভিযোগের কথাও বলতে চায় না। ফলে এক ধরনের ভয় ভীতি আছে, সেটা নিশ্চয়ই নানান জায়গা থেকেই আসছে। একটু জানতে চাই যে ওইখানকার পরিস্থিতি কি, সাধারণ মানুষ এই ঘটনাগুলি কিভাবে দেখছেন এবং তাদের প্রতিক্রিয়া কি?